একটা জয় দিয়ে শুরু করা এই মাঠে অন্তত বাংলাদেশ যেটাকে নিজেদের দুর্গ বানাতে চায়, সেখানে আলামিনের লোকাল লিগে গোল রয়েছে 10টা। ফয়সাল আহমেদ ফাহিম যিনি মাত্র নেমেছেন 6 গোল রয়েছে তারও। এই ফয়সাল আহমেদ ফাহিমের ন্যাশনাল টিমে আপনার গোল একটা হলেও এইজ লেভেল যে কম্পিটিশনগুলো হতো, ফয়সাল আহমেদ ফাহিম তো বাংলাদেশের এইজ লেভেল টিমগুলোতে খেলতেন, সেখানে তিনি বেশ কয়েকটা গোল করেছিলেন ভুটানের এগেনস্টে। তবে ভুটানের বিপক্ষে হারার তিক্ত স্বাদতার আছে সে সময় আন্ডার 19 এএফসি কাপ, এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার্সে, যেখানে বাংলাদেশ হেরে গিয়েছিল ভুটান আন্ডার 19-এর কাছে। সে সময়ও ওই দলের কোচ ছিলেন এই মুহূর্তে ভুটানের ন্যাশনাল টিমের কোচ যিনি আতসুশি নাকামুরা। তিনি এখন এই মূল দলের কোচ। যদিও ভুটান শেষ ম্যাচেও বাংলাদেশকে হারিয়েছিল, জাতীয় দলের ম্যাচ ছিল যেটা, আজকে সেই কাজটা তাদের জন্য ক্রমেই কঠিন হয়ে যাচ্ছে। ফয়সাল আহমেদ ফাহিম তিনি নেমেছেন ফাহমিদুলের জায়গায়। ফাহমিদুল টোটাল 17টা পাস সাকসেসফুলি কমপ্লিট করেছেন, 2টা ফাউল জিতেছেন, 2বার ফুল পাস দিয়েছেন ডান প্রান্ত দিয়ে। আল আমিন বাইলাইনের কাছাকাছি জায়গায় বলটাকে ভেতরেই রেখেছেন, বলের কন্ট্রোলিং বেশ ভালো। সোহেল রানা, তারিক কাজী, তপু, গোলকিপার ছাড়া বাকি সবাই অপোনেন্টের হাফে। ফয়সাল আহমেদ ফাহিম খানিক্ষণ আগে একটা সুইফট টাচ ছিল তার কাছ থেকে, যদিও এই কাটব্যাকটায় একটা প্রপার পেস ক্রিয়েট করতে পারেনি ভুটান। তারাও পরিবর্তন করবে, নাকামুরা যার কথা বলছিলেন খানিক্ষণ আগে। এটি তার প্রথম জাতীয় দল, 2024-এ দায়িত্ব নিয়েছেন। আলামিন বডি ফেক দিয়ে ঢুকে পড়েছিলেন, মোরসালিনের কাছে পরের সুযোগ, এবং তারপর আরও একটা ব্লক। বল ঘোরাফেরা করছে বক্সের ভেতরে, সেখান থেকেই শেষ পর্যন্ত তেনজিন নরগু, অস্ট্রেলিয়ায় যিনি খেলেন, সেখানকার ফুটবলে, সেখানকার ক্লাব ফুটবলে ভুটান বল ক্লিয়ার করার চেষ্টায়, এবং সেখান থেকেই বল নিয়ে কেঙ্গা তিনি আগাচ্ছেন, যদি কিছু করতে পারেন এখান থেকে, এই আক্রমণ থেকে। এই কিঙ্গা ওয়াংচুক বাংলাদেশ যে লাস্ট ইয়ার ভুটানের এগেইনস্টে যে ম্যাচটা হারলো, সেই ম্যাচে গোল তিনিই দিয়েছিলেন। ভুটান বাংলাদেশের ফুটবলে এই নামটা কয়েক বছর আগেও একটা হতাশার নাম ছিল, যখন এই ভুটানের কাছে বাংলাদেশকে হারতে হয়েছিল। প্রায় 3 বছর আন্তর্জাতিক ফুটবলে নির্বাসনেও চলে গিয়েছিল বাংলাদেশ 2016 সালের ভুটানের মাটিতে সেই ম্যাচটা হেরে। ভুটান দলের কথা এলেই সেই চেঞ্জোর কথা আসে। ভুটানের রোনালদো যাকে বলা হয়, ভুটানের কিংবদন্তি ফুটবলার, একটা সময় বাংলাদেশের ঘরোয়া লিগেও তিনি খেলে গেছেন, এই স্টেডিয়ামেও তার খেলা হয়েছে। সেই শটটাই আমরা দেখছিলাম যেটা ব্লকড হয়েছিল। আলামিন বেশ ভালো করেছিলেন নামার পর। বাংলাদেশ এখন পর্যন্ত 5টা পরিবর্তন করেছে। হৃদয়, ইব্রাহিম, মোরসালিন, আলামিন এবং ফাহিম, এই 5 জন মাঠে প্রবেশ করেছেন। কাজেম শাহ, হামজা, জামাল, রাকিব, ফাহমিদুল তার ম্যাচটা স্টার্ট করেছিলেন। এরপর কোচ বাকিদেরকেও দেখছেন। ভালো একটা বডি ডস ফয়সাল আহমেদ ফাহিমের। ফয়সাল আহমেদ ফাহিমের এই সাপ্লাইটা পৌঁছানোর আগে সেটা ক্লিয়ার হলো। কর্নার কিক বাংলাদেশের জন্য। 3টা পরিবর্তন করাতে চায় ভুটান একই সঙ্গে, আর বাংলাদেশও অপেক্ষায় আরও একটা পরিবর্তনের জন্য। শাকিল আহাদ তপু মাঠে প্রবেশ করবেন, তবে এই কর্নার কিকের আগে নয়। যেহেতু জামাল নেই, যেহেতু হামজা নেই, সেই কারণে কর্নারটা এখন নিচ্ছেন মোরসালিন। আরও একবার বাংলাদেশের সেট পিস থেকে প্রায় একই রকম অ্যাপ্রোচ আপনি অ্যাসিস্ট্যান্ট কোচকে ডাগ আউটের কোনায় দেখতে পাচ্ছেন। সেকেন্ড বলে আরও একবার সোহেল রানা, আরেকবার চেষ্টা করবেন কিনা তপুর। ওই জায়গা থেকে যদি এরকম ওভারহেড কিকে গোল মানে হতো, পুস্কাস অ্যাওয়ার্ড আমার মনে হয় দেওয়ার মতো একটা গোল।
বাংলাদেশেই দেখতে পারতো। জলাতান ইব্রাহিমোভিচ হয়ে যেতেন। একবার খানিকক্ষণ আগে ওই পাশের পোস্টে তিনি ট্রাই করেছিলেন, সেবার প্রপারলি কানেক্ট হয়নি, এবার কানেক্ট হয়েছিল। বা ডিস্টেন্সটাও তো আসলে খেয়াল রাখতে হবে। ঠিক পেনাল্টি এরিয়ার সামনে জায়গায় তিনি ছিলেন, সেখান থেকে অ্যাটেম্পটা করলেন। এবং সোহেল রানা মানে বডি মুভমেন্টটা ছিল তার অন পোস্টে, বাট তিনি সাপ্লাইটা দিয়ে দিলেন তপু বর্মনের জন্য। এটা ওভারহেড কিকের অ্যাটেম্পট। আমাদের ক্যাপ্টেন চিরানব্রেন। আরও একটা পরিবর্তন, শাকিল আহাদ তপু তিনি মাঠে প্রবেশ করছেন বাংলাদেশের হয়ে। তারিক কাজী তার জায়গায়। এই শাকিল আহাদ তপুই ইন্ডিয়ার বিপক্ষে তার একটা সলিড পারফরমেন্স আমরা দেখেছিলাম যখন তপু বর্মন ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছিলেন। শাকিল আহাদ তপু তিনি সামলেছিলেন সুনীল ছেত্রীকে, সেই ইন্ডিয়াকে তাদের মাটিতে কোনো গোল করতে দেয়নি বাংলাদেশ। পরিবর্তন ভুটান করাচ্ছে সবার আগে। বিকাশ প্রধান, জেনসন দর্জি সবাই মাঠে নেমেছেন। কার্মা ছেত্রী উঠে গেছেন। রিংজিন দর্জি তিনি নেই। আর বাংলাদেশের পরিবর্তনটা আরেকটু পরে কিনা অপেক্ষায় রাখা হয়েছে, সেটা নিয়ে বোধহয় মাঠের ভিতরে খানিকটা কনফিউশন। রেফারি জিজ্ঞেস করছেন যে কখন পরিবর্তনটা করাতে চায় বাংলাদেশ। তারিক কাজী একবার যাচ্ছেন একবার আসছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না। এবং সম্ভবত একটা ফ্রিকিকের পরে সিচুয়েশনের পরে কি সেই পরিবর্তন করানো হবে। মাঠের বিভিন্ন রকমের ব্যানার প্ল্যাকার্ড নিয়ে এসেছেন দর্শকরা এবং তারিক কাজী তিনি মাঠ ছাড়ছেন। শাকিল আহাদ তপু অর্থাৎ দুই তপুর সেন্টার ব্যাক পেয়ারটা এই মুহূর্তে আমরা দেখব। বাকি যে 23 মিনিট সময় রয়েছে, এবং এই দলে কিন্তু আপনি এর বাইরে আর সেন্টার ব্যাক খুঁজে পাবেন না। শান্তকে আপনি সেন্টার ব্যাক ধরতে পারেন, যদিও মোহামেডানের হয়ে তিনি আলাদা পজিশনে গোটা সিজন পার করেছেন, কিন্তু মূলত তিনি সেন্টার ব্যাক। যদিও তারও অভিষেকটা আজ ঘটবে কিনা সেটা দেখার বিষয়। তবে বাংলাদেশ তৃতীয় গোলটা পেতে পারে এখান থেকে। ফাহিমের শটটা ভালো হয়নি। জায়গা পেয়েছিলেন এবং খুব টাইটলি তাকে কেউ মার্কও করছিলেন না, তো প্রপার পাওয়ার জেনারেট করতে পারেননি। রাইট সাইড থেকে যে বলটা আসলো, ফাহিম একটা টার্ন করলেন, বাইরে গেছে সেটা। 69 মিনিটে গড়িয়েছে ম্যাচ। এই সময়ের ভেতরে বেশ কিছু ঘটনা ঘটে গেছে, যেটা ব্যাখ্যা আমরা একটু শরীফুল হকের কাছ থেকে শুনতে চাই। কিছুক্ষণ আগেই হাভিয়ার কাবরেরা কিছুটা হয়তো বিরক্তি প্রকাশ করছিলেন বাংলাদেশের খেলার অ্যাপ্রোচে। বারবার তিনি তাড়া দিচ্ছিলেন এদিকে চলে আসতে, অর্থাৎ অপর সাইডে আসার জন্য তাড়া দিচ্ছিলেন বলটা প্লেসিংটা ঠিক করার জন্য। তবে আরেকটা ঘটনা যেটা বলা দরকার, সেখানে দেখতে পাচ্ছেন আল আমিনের প্রেসিং। রাকিব অফ দ্য বলে যথেষ্ট ভালো প্রেসিং করেন, কিন্তু আল আমিন ইনস্টিংটিভলি তিনি শুরু করেছিলেন একজন উইং ব্যাক রোলে কিংবা রাইট ব্যাক রোলে খেলা শুরু করে। সেই ইনস্টিংটা পরবর্তীতে বাংলাদেশের কোচ মিন্টু পরিবর্তন করিয়ে তাকে উইঙ্গার পজিশনে নিয়ে এসেছিলেন এবং পরবর্তীতে তিনি সেন্টার ফরওয়ার্ড রোলে খেলেছেন এবার পুলিশের হয়ে। কিন্তু তার ওই ইনস্টিংটা, বলের পেছনে দৌড়ানোর যে তাড়নাটা, সেটা বারবার রয়ে গেছে। এখন দুই ডিফেন্সের ঘাড় বরাবর খেলছেন, কিন্তু বল উইন করার ক্ষেত্রে সবসময় তিনি এগিয়ে থাকছেন। এবং এখানেও সেই আল আমিন চলে গিয়েছিলেন। এখনো তার সামনে হয়তো সুযোগ আসতে পারে, গোলের জন্য ক্ষুধা তার অটুট আছে। সাদ এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার, জানেন ওখানে কি করতে হবে। যখন টার্নটা নিয়েছিলেন বুঝেছিলেন আল আমিন ছোঁয়াটা লাগাতে পারলেই গোলটা হয়তো পেতে পারতেন। ডান প্রান্ত থেকে সাদের ক্রসটারও প্রশংসা করতে হয়। পেনাল্টির ভেতর যেহেতু মুভে ছিলেন আল আমিন। ফ্রি কিক এবার বাংলাদেশের মোরসালিন নাম্বার 7 তিনি নেবেন এটা। ক্যারিয়ারের 5 গোলে 2টাই মোরসালিনের ভুটানের এগেইনস্টে, এবং এবার প্রিমিয়ার লিগে 4টা গোল করেছেন। গ্রাউন্ডেড ফ্রি কিক।
আবারও মোরসালিন। সাদ, সোহেল রানা বল দিয়েছেন অপর ফ্ল্যাঙ্কে। সাদ, সামনে অপশন রয়েছে ফাহিম। ফাহিম প্রেসিংটা ঠেকিয়ে একটু পেছনে, প্রেসিংটাতে ব্যর্থ হলেন ধরে রাখতে। বল নিয়ে এগোচ্ছেন ভুটান, কিন্তু সেই ফাহিমি আটকে দিলেন। সেই জায়গায় যেন কোনো বড় ধরনের বিপদে বাংলাদেশকে না পড়তে হয়। ট্র্যাক ডাউন করে অনেকটা স্পেস কভার করতে হয়েছে ফয়সাল আহমেদ ফাহিমকে। রেঞ্জিন তিনি ঠিকঠাকভাবে, ফাহিম যেহেতু তার বডি দিয়ে জায়গাটা ধরে রাখছিলেন, সে কারণে খুব বেশি লাভ হয়নি তেনজিনের। ভুটান কোচ জানেন এই ম্যাচের অনেকটুকুই তার হারিয়ে গেছে, এখন বাকিটা সময় হয়তো তিনি যে কাজগুলো এর পরবর্তীতে ব্রুনাইয়ের সঙ্গে করতে চাইবেন সেটার একটা চেষ্টা থাকবে। মাঠে আবার দর্শক ঢুকে পড়েছেন, যেটা আমরা গ্যালারিতে দেখব না। হাভিয়ার কাবরেরা বসে আছেন এবং পিছন ফিরে তাকালেন, কারণ ডাগ আউটের একদিকে চলে গেছেন একজন দর্শক, অনাকাঙ্ক্ষিত দর্শক, যেটা দেখানোর কোনো সুযোগ নেই। আমরা কথা বলতে চাই ম্যাচ নিয়ে, হাভিয়ার কাবরেরাকে নিয়ে কথা বলতে চাই। কাবরেরার জন্য সামনে আছে বড় পরীক্ষা, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ, এবং তার এই বসে থাকা আমাকে প্রায় সময় অনেক সময় মনে করিয়ে দেয় আর এক স্প্যানিশ ভদ্রলোকের কথা। হাভিয়ার কাবরেরাকে দেখতে দেখতেই বাংলাদেশের গোলমাউথে প্রথম একটা দুর্দান্ত এফোর্ট ছিল ভুটানের, সেই ফ্রি কিকটা থেকে মিতুল মার্মা। এবার প্রিমিয়ার লিগের সবচেয়ে বেশি ক্লিন শিট যার কাছ থেকে এসেছে জাংপোর, সেই শটটাই তিনি আটকে দিয়েছেন। তবে এখন যেটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে সেটা হচ্ছে, যেহেতু হামজা চৌধুরীর কাছে ওই দর্শক বা সমর্থক চলে গিয়েছিলেন, হামজা চৌধুরী এখন অ্যাথলেটিক ট্র্যাক দিয়ে মাঠ ছেড়ে সম্ভবত আরেকটা জায়গায় গিয়ে বসছেন, বা তাকে নিয়ে যাওয়া হচ্ছে, আবারও সেখান থেকে ফিরিয়েও আনা হচ্ছে। অনেক কিছুই এপাশে ঘটে যাচ্ছে। সব আকর্ষণের কেন্দ্রে হামজা চৌধুরী। না, হামজাকে আবারও ডাগ আউটেই সাইড বেঞ্চে স্থান করে দেওয়া হয়েছে। আমার মনে হয় সেটাই তিনি চাইবেন দলের সঙ্গে থাকতে। এবং এ পাশটায় সিকিউরিটি বাড়ানো হচ্ছে ভুটান, তারা কিন্তু কর্নার কিক থেকে খানিকটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল বাংলাদেশকে। ইয়েসি গিলছেন তিনি উঠেছিলেন লেফট সেন্টার ব্যাক। সাদ, সিনিয়র তপু, কারণ এখন সিনিয়র জুনিয়র দুইটা তপুই বলতে হবে, মাঠে দুই তপুই রয়েছেন পজিশনে একেবারে পাশাপাশি। আলামিন চেস্ট রিসিভ করে বলটা নামিয়ে দিলেন। মোরসালিন অনেকটা পথ পাড়ি দিয়েছিলেন মোরসালিন, আবারও বলের কন্ট্রোলটা নিয়েছেন মোরসালিন। সেখান থেকে তাজ বাড়িয়েছেন সামনে, আলামিন দৌড়ে যে এসে বলের কন্ট্রোলটা নিতে পারবেন কিনা। এখনো আলামিনের কাছে পেনাল্টি এর ভেতর তিনজন চলে এসেছেন। এরপর একটা ক্রস, সেখান থেকে হেডার, ওয়ান ড্রপ গোলকিপারের কাছে। ইব্রাহিম ছিলেন সেখানে। আলামিন বেশ কবার বলটা হোল্ড করলেন, কয়েকবার ফেক করলেন, তারপর দেখলেন বক্সের ভেতরে প্রচুর জটলা, সেখান থেকে ওই ক্রসের উৎপত্তি। হৃদয়, সেখান থেকে শাকিল আহাদ তপু এবং তপু বর্মন, সাদউদ্দিন, আল আমিন। ফাউল হয়নি বলছেন রেফারি, এবং আল আমিনের প্রেসিং, তিনি এরপরে ওই পর্যন্ত চলে গেলেন। শাকিল আহাদ তপুর জন্য খুব বড় চ্যালেঞ্জ হওয়ার কথা নয়। গোলকিপার মিতুল মোটামুটি আনচ্যালেঞ্জ প্রায় গোটা ম্যাচে। আল আমিন রানটা নিচ্ছিলেন ঠিকই, কিন্তু ভাগ্য তার সহায় হয়েছে, বলও তিনি পেয়েছেন। পরে গিয়ে ফাহিম অবশ্য যা করতে চেয়েছিলেন সেটা পুরোপুরি করতে পারেননি।
খেলার এই সিকোয়েন্সগুলোতে একটু মনে হতে পারে বাংলাদেশ কিছুটা অগোছালো, তবে আপনার মূল কাজটা হয়ে গেছে এর আগে। এখন শুধু নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার সুযোগ, সেই কাজটায় ভালো মতো নিজেকে প্রমাণ করে যাচ্ছেন আল আমিন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.